আমরা প্রায়ই বলি সন্তানকে মানুষ করতে হবে, কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ মানে সে আসলে কিসের ওপর দাঁড়িয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হয় যে এর পেছনে নাকি ৩টা মূল ভিত্তি কাজ করে, আর সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মানে হল এই ৩টি ভিত্তিকে সমানভাবে শক্তিশালী করা। একদম। তো এই ভিত্তিগুলো ঠিক কি, আর আমরা বাবা মায়েরা এগুলো গড়ে তুলতে গিয়ে কোথায় ভুল করি? আজকে আমরা মাওলানা মোহাম্মদ সাদ মুফতির লেখা তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক বইটির সারাংশ থেকে এই বিষয়টি নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করব। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা কিন্তু শুধু বইয়ের সারাংশ বলা নয়, বরং এর ভেতরের দর্শনটা বোঝা। লেখকের বর্ণিত সেই ত্রিমাত্রিক কাঠামো, অর্থাৎ আত্মা, মন ও দেহ, এই ধারণাটা পরিষ্কারভাবে বোঝা এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে কথা বলা। সেই সাথে আমরা এমন কিছু ৩টি মৌলিক ভুলের দিকেও নজর দেব, যা আমরা হয়তো ভালোবেসেই করি, কিন্তু অজান্তেই সন্তানের সুস্থ বিকাশকে বাধাগ্রস্ত করে ফেলি। বাহ, দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে চলুন মূল ধারণাটা ভেঙে দেখা যাক। লেখক বলছেন যে সন্তান প্রতিপালন মানে হল সন্তানের আত্মা মানে সোল, মন বা মাইন্ড, এবং দেহ মানে বডি, এই ৩টি ক্ষেত্রে ভারসাম্য রেখে তাকে সুস্থভাবে গড়ে তোলা। হ্যাঁ, শুনতে খুব সরল লাগছে, কিন্তু এই ৩টি শব্দ আত্মা, মন, দেহ, এগুলো তো অনেক ব্যাপক। লেখক এগুলোকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন? ধরুন শুরুটা যদি আত্মা বা সোল দিয়ে করি, এটা তো বেশ গভীর একটা ধারণা। দৈনন্দিন জীবনে একজন সাধারণ বাবা মা এটাকে কিভাবে দেখবেন? খুব ভালো একটা প্রশ্ন। কারণ আত্মিক সুস্থতা শুনলেই আমাদের মাথায় হয়তো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের কথাই আসে, কিন্তু লেখক এখানে বিষয়টাকে আরও বড় পরিসরে দেখেছেন। আচ্ছা। তার মতে আত্মিক সুস্থতা মানে হল সন্তানের ভেতরে সঠিক বিশ্বাস, নৈতিকতা, সহানুভূতি এবং জীবনের একটা উদ্দেশ্য বা পারপাস তৈরি করে দেওয়া। পারপাস? হ্যাঁ, মানে সে কেন ভালো হবে, কেন সৎ থাকবে, অন্যের প্রতি তার দায়িত্ব কি, এই গভীর বোধগুলোই তার আত্মার ভিত্তি তৈরি করে। লেখকের মতে এটাই জীবনের ভারসাম্যের মূল সূত্র। আত্মা যদি দিক নির্দেশনাহীন থাকে, তাহলে জীবনের অন্য কোনো ক্ষেত্রেও কিন্তু প্রকৃত ভারসাম্য বা শান্তি আসে না। তার মানে এটা শুধু কিছু নিয়মকানুন শেখানো নয়, বরং এটা অনেকটা একটা নৈতিক কম্পাস তৈরি করে দেওয়ার মতো। একদম ঠিক তাই। বেশ, তাহলে দ্বিতীয় ভিত্তি অর্থাৎ মানসিক সুস্থতা বা মাইন্ডস ওয়েলনেসের ক্ষেত্রে লেখকের মূল বক্তব্যটা কি? আজকাল তো মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা হয়। লেখক কি এখানে নতুন কিছু যোগ করেছেন? হ্যাঁ, লেখক এখানে মানসিক সুস্থতাকে শুধু সমস্যা কেন্দ্রিক না দেখে একে দৈনন্দিন পরিচর্যার একটা অংশ হিসেবে দেখতে বলেছেন। ও আচ্ছা। তার মতে মানসিক সুস্থতার অর্থ হল সন্তানের মনের কথা মনোযোগ দিয়ে শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে জাজ না করে বোঝার চেষ্টা করা। যখন একটি শিশু বোঝে যে তার রাগ, দুঃখ বা ভয়ের অনুভূতিগুলো অমূল্যক নয়, বরং সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তার ভেতরে একটা মানসিক নিরাপত্তা তৈরি হয়। আর লেখক বলছেন এই নিরাপদ মানসিক পরিবেশই সন্তানের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতার আসল ভিত্তি। তার মানে সন্তানের প্রতিটি আবেগের প্রকাশকে গুরুত্ব দেওয়া, এটা তো ব্যস্ত বাবা মায়ের জন্য বেশ কঠিন একটা কাজ। কঠিন কিন্তু জরুরি। আর তৃতীয় ভিত্তি শারীরিক সুস্থতা, এটা তো আমরা সবাই জানি, ভালো খাওয়ার, ঘুম, খেলাধুলা। এখানে লেখকের বিশেষত্বটা কোথায়? তিনি কি এই প্রচলিত ধারণার বাইরে কিছু বলতে চেয়েছেন? দেখুন, লেখক এখানে প্রচলিত ধারণাকেই নতুন করে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমরা অনেক সময় সন্তানের পড়াশোনা বা অন্যান্য সাফল্যের পেছনে ছুটতে গিয়ে এই মৌলিক বিষয়টাকে উপেক্ষা করে ফেলি। ঠিক। তার মতে একটি সুস্থ শরীরই একটি উন্নত মন এবং আত্মার ধারক। শরীর যদি অপুষ্টি বা ঘুমের অভাবে দুর্বল থাকে, তাহলে সন্তানের মনোযোগ, মেজাজ এবং শেখার ক্ষমতা সবকিছুতেই তার একটা নেতিবাচক প্রভাব পড়ে। এটা তো সত্যি। তিনি বলছেন মন ও আত্মার যত পরিচর্যাই আমরা করি না কেন, দেহ যদি অসুস্থ থাকে তাহলে সেই পরিচর্যা সম্পূর্ণ হয় না। তাই পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম আর উন্মুক্ত পরিবেশে খেলাধুলা, এগুলো কোনো বিলাসিতা নয়।
এগুলো সন্তানের বিকাশের জন্য অপরিহার্য বিনিয়োগ। খুব আকর্ষণীয় একটা কাঠামো। আত্মা, মন এবং দেহ তিনটি একে অপরের সাথে এত গভীরভাবে জড়িত, একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। একদম। আর লেখক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়েছেন যে আমাদের লক্ষ্যটা শুধু সন্তানকে একাডেমিকভাবে সফল বা তথাকথিত বড় করা নয়, বরং তাকে একজন ভালো এবং সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলা। এই তিনটি দিকের সঠিক সমন্বয় হলে সেটা সম্ভব। ঠিক, বইটির মূল কথাই হল এই তিনটি ক্ষেত্রে বাবা মাকে সচেতনভাবে প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ প্রতিপালনের এই দীর্ঘ যাত্রায় যে কোনো একটি দিকের অবহেলাও সন্তানের সামগ্রিক বিকাশে একটা দীর্ঘস্থায়ী শূন্যতা তৈরি করতে পারে। এই তিনটি ভিত্তিকে একসাথে শক্তিশালী করাটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে নিশ্চয়ই ততটা নয়। দৈনন্দিন জীবনে তো নানা ধরনের চ্যালেঞ্জ আসে। লেখক কি এমন কিছু সাধারণ বাধা বা ভুলের কথা বলেছেন যা বাবা মায়েরা প্রায় সম্মুখীন হন? হ্যাঁ, এখানেই বইটির সবচেয়ে দরকারি অংশটা শুরু হচ্ছে। লেখক বলছেন এই কাঠামোটি বাস্তবায়নে বাবা মায়েরা মূলত তিনটি মৌলিক ভুল করেন। প্রথম ভুলটি হল সঠিক উপাদান না দেওয়া। সঠিক উপাদান না দেওয়া? হ্যাঁ, এই বিষয়টি বোঝানোর জন্য তিনি আবির নামের একটি শিশুর খুব সাধারণ কিন্তু মর্মান্তিক একটা গল্প বলেছেন। গল্পটা কেমন? ধরুন রাত ৯টা, আবির টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে একটা ছবি আঁকছে। আঁকা শেষে সে খুব উৎসাহ নিয়ে ছবিটা তার বাবা মাকে দেখাতে গেল। সে আস্তে করে বলল, আমার ছবিটা দেখবে? আচ্ছা। কিন্তু তার মা তখন ফোনে কথা বলতে ব্যস্ত। তিনি না তাকিয়েই বললেন, এখন না, কাজ করছি। আবির তখন বাবার কাছে গেল। বাবা টিভির খবরে মগ্ন। তিনি বললেন, পরে, এখন খবর দেখছি। এরপর যা হলো সেটাই সম্ভবত সবচেয়ে দুঃখজনক। হ্যাঁ, কারো কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আবির চুপচাপ নিজের জায়গায় ফিরে গেল এবং নিজের হাতে আঁকা ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। এই ছোট ঘটনাটার মাধ্যমে লেখক ঠিক কী বোঝাতে চেয়েছেন? এটা তো প্রায় সব বাড়িতেই ঘটে থাকে। ঠিক এই কারণেই গল্পটা এত শক্তিশালী। লেখক বোঝাতে চেয়েছেন আমাদের আত্মা, মন এবং দেহের জন্য কিছু অপরিহার্য উপাদান বা ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন, যেমন দেহের জন্য পুষ্টিকর খাবার, আত্মার জন্য নৈতিক শিক্ষা, আর মনের জন্য মনোযোগ, ভালোবাসা আর উৎসাহ। একদম। আবিরের গল্পে তার মনের যে প্রধান উপাদানটা দরকার ছিল, অর্থাৎ বাবা মায়ের একটুখানি মনোযোগ আর স্বীকৃতি, সেটা সে পায়নি। আর এর তাৎক্ষণিক ফলাফল হল তার সৃজনশীলতার মৃত্যু। সে ধরে নিল তার কাজের কোনো মূল্য নেই। এখানে লেখকের একটা উক্তি আমার মনে দাগ কেটেছে। তিনি লিখেছেন, সন্তান কখনো বলে না তুমি আমার সাথে সময় দাও না, সে শুধু নীরব হয়ে যায়, আর নীরবতাই সবচেয়ে বড় আর্তনাদ। কি অসাধারণ একটা কথা, তাই না? এটা ভাবলে সত্যি ভয় লাগে, বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে, যেখানে বাবা মা নিজেরাই স্ক্রিনে আসক্ত, সেখানেই নীরব আর্তনাদ তো আরও বাড়ছে। লেখক সরাসরি ডিজিটাল যুগের কথা না বললেও তার মূল বক্তব্যটা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলছেন এই নীরবতা হল একটা বিপদ সংকেত। এর মানে হল সন্তানের কোনো একটি মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। বাবা মাকে বুঝতে হবে তারা তাদের অজান্তেই হয়তো সন্তানের মনকে অনাহারে রাখছেন। আবিরের ছিঁড়ে ফেলা ছবিটা আসলে তার রাজবিত মনেরই প্রতীক। তার মানে শুধু সঠিক উপাদান দিলেই হবে না, সময়মতো এবং সঠিক উপায় দিতে হবে। কিন্তু কোনটি সঠিক উপাদান বা আমার সন্তানের জন্য ঠিক কী প্রয়োজন, সেটা আমি সবসময় বুঝব কি করে? এখানেই কি দ্বিতীয় ভুলটির প্রসঙ্গ আসে? একদম ঠিক ধরেছেন। দ্বিতীয় মৌলিক ভুলটি হল বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়া। আমরা বাবা মায়েরা প্রায়ই মনে করি আমাদের ভালোবাসাটাই যথেষ্ট। কিন্তু লেখক রিদওয়ানের গল্পের মাধ্যমে দেখাচ্ছেন যে এই ধারণাটা কতটা বিপজ্জনক হতে পারে। রিদওয়ানের গল্পটা কি ছিল? রিদওয়ান নামের একটি ছেলে হঠাৎ পড়াশোনা অমনোযোগী হয়ে পড়ে। তার রেজাল্ট খারাপ হতে থাকে। আচ্ছা। তার মা বাবা ভাবলেন সে হয়তো অলস হয়ে গেছে বা দুষ্টুমি করে পড়ছে না। বাবা ভাবলেন একটু বকাঝকা করলে ঠিক হয়ে যাবে। মা ভাবলেন ওর ওপর চাপ বাড়াতে হবে। কিন্তু বকাঝকা বা চাপ কোনো কিছুতে কোনো কাজ হল না। একটা বছর পেরিয়ে গেল। রিদওয়ান আরও চুপচাপ, আরও নিঃশব্দ হয়ে গেল। তারপর একদিন সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটল। সে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল যেখান থেকে আর ফেরার কোনো পথ খোলা ছিল না।
অনেক পরে তার বন্ধুদের কাছ থেকে জানা গেল যে সে ভেতরে ভেতরে তীব্র ভয় আর প্রচণ্ড মানসিক চাপে ভেঙে পড়েছিল, যা সে কাউকে বলতে পারেনি। সেই দিন তার বাবা মা বুঝতে পারলেন যে তাদের বড্ড দেরি হয়ে গেছে। ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা দিয়ে সন্তানের ভেতরের ঝড়টা বোঝার মতো জ্ঞান বা দক্ষতা তাদের ছিল না। রিদওয়ানের গল্পটা শুনে আমার মনে হচ্ছে ভালোবাসাই যথেষ্ট এই কথাটা ভুল প্রমাণ হলে সেটা মেনে নেওয়া বাবা মায়ের জন্য খুব কঠিন। বিশেষজ্ঞের কাছে যাওয়াটাকে অনেকেই নিজেদের অভিভাবকত্বের ব্যর্থতা হিসেবে দেখেন। এই সামাজিক বা মানসিক বাধাটা ভাঙার ব্যাপারে বইটিতে কোনো পরামর্শ আছে কি? খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। লেখক ঠিক এই মানসিক বাধাটির কথাই বলেছেন। তিনি বলছেন, সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ না নিলে শুধু ভালোবাসা সন্তানের জীবন বাঁচাতে পারে না। বিশেষজ্ঞের কাছে যাওয়াটা ব্যর্থতা নয়, বরং এটা দায়িত্বশীলতার লক্ষণ। যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, গাড়ি নষ্ট হলে মেকানিকের কাছে যাই, তাহলে সন্তানের আত্মা, মন বা দেহের জটিল বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করতে পারব। এই অহংকার কেন? ঠিক। লেখক খুব স্পষ্টভাবে ৩টি ক্ষেত্রের জন্য ৩ ধরনের বিশেষজ্ঞের কথা বলেছেন। তারা কারা? আত্মিক বিষয়ে পরামর্শের জন্য আলেম বা প্রাজ্ঞ ধর্মীয় শিক্ষকদের কাছে যেতে বলেছেন। মানসিক বিষয়ে যেমন অতিরিক্ত ভয় বা বিষণ্ণতার মতো আচরণের জন্য মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিতে বলেছেন। আর শারীরিক বিষয়ে তো অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ। আচ্ছা। আর লেখকের আরেকটি কথাও খুব গুরুত্বপূর্ণ। সবার জন্য যেটা সঠিক, আপনার সন্তানের জন্য সেটা সঠিক নাও হতে পারে। প্রত্যেক শিশু আলাদা, তার প্রয়োজনও আলাদা। তার মানে গুগল করে বা অন্য বাবা মায়ের অভিজ্ঞতা শুনে নিজের সন্তানের চিকিৎসা করা যাবে না। প্রতিটি শিশুর জন্য আলাদা প্রেসক্রিপশন দরকার। আচ্ছা, ধরা যাক আমরা সঠিক উপাদান দিচ্ছি এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি, কিন্তু এই সব কিছু যদি একটা নিয়মের মধ্যে না থাকে, তাহলে কি তা টেকসই হবে? এখানেই কি তৃতীয় ভুলের বিষয়টা আসছে? ঠিক তাই। তৃতীয় এবং শেষ ভুলটি হল নীতিমালা ছাড়া চলা, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট নিয়ম বা রুটিন ছাড়া সন্তানকে বড় করা। আচ্ছা। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য লেখক আরিজের গল্প বলেছেন। আরিজ প্রতিদিন ভোরে উঠতে চাইত, কিন্তু কিছুতেই পারত না। তার বাবা মা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। তারা ভাবতেন, ও তো এখন ছোট, বড় হলে সব এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বড় হলে ঠিক হয়ে যাবে, এই ভাবনাটা তো আমাদের সমাজে খুব পরিচিত। এর সমস্যাটা কোথায়? সমস্যাটা হল, এই ঠিক হয়ে যাবে ভাবনাটা একটা ফাঁদ। আরিজের ক্ষেত্রে যা হয়েছিল, এই ছোট্ট একটি অভ্যাসকে গুরুত্ব না দেওয়ায় তার জীবনে কখনোই কোনো শৃঙ্খলা আসেনি। সে বড় হল, কিন্তু কোনো কাজই সময়মতো শেষ করার অভ্যাস তার তৈরি হল না। ফলে যখন তার জীবনে সত্যিকারের দায়িত্ব এলো, চাকরিতে বা পরিবারে, তখন সে সময়ের মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ হল। কারণ ছোটবেলা থেকেই তার জীবনে কোনো নিয়ম বা নীতিমালা ছিল না, যা তাকে আত্মনিয়ন্ত্রণ শেখাতে পারত। নীতিমালা বা রুটিন কথাটা শুনলেই তো কেমন একটা কঠোরতার অনুভূতি হয়। অনেক বাবা মা ভাবেন এতে সন্তানের শৈশবের স্বাধীনতা, তার স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে যায়। অবশ্যই। লেখক এখানে নীতিমালা বলতে জেলখানার মতো কঠোর নিয়ম বোঝাননি। তিনি একটি সংবিধান বা ফ্রেমওয়ার্কের কথা বলেছেন। সংবিধান? হ্যাঁ, তার মতে সন্তানকে যদি একটি নির্দিষ্ট সংবিধান অনুযায়ী পরিচালনা করা না হয়, তাহলে সে সারা জীবন এক জায়গায় ঘোরপাক খেতে থাকবে। এই নীতিমালাগুলো আসলে সন্তানের জন্য একটা নিরাপদ সীমানা তৈরি করে দেয়, যার ভেতরে সে স্বাধীনতা উপভোগ করতে পারে। তাহলে আত্মা, মন এবং দেহের জন্য এই নীতিমালাগুলো দেখতে কেমন হতে পারে? লেখক কি কোনো উদাহরণ দিয়েছেন? হ্যাঁ, তিনি ৩টি ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার কথা বলেছেন। যেমন আত্মিক পরিচর্যার নীতিমালা হতে পারে প্রতিদিন পরিবারের সবাই মিলে অল্প সময়ের জন্য হলেও একসাথে কোরআন পাঠ করা। মানসিক পরিচর্যার নীতিমালা হতে পারে ঘরে এমন একটা নিয়ম তৈরি করা যেখানে ডিনারের সময় কোনো মোবাইল ফোন ব্যবহার করা হবে না এবং সবাই পরস্পরের দিনের কথা মনোযোগ দিয়ে শুনবে। এটা খুব দরকারি। আর শারীরিক পরিচর্যার নীতিমালা হতে পারে খাবার, ঘুম ও খেলাধুলার একটি নির্দিষ্ট রুটিন। লেখকের মতে নীতিমালা মানেই জীবনের উন্নতি। এই নিয়মগুলোই শিশুকে আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা শেখায়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বেরিয়ে এলো তা হল সন্তান প্রতিপালন কোনো বিচ্ছিন্ন কাজের সমষ্টি নয়, এটি একটি সমন্বিত প্রক্রিয়া।
সন্তানের আত্মা, মন এবং দেহের সুস্থর জন্য বাবা মাকে অত্যন্ত সচেতনভাবে পরিকল্পনা করতে হবে এবং দীর্ঘমেয়াদে লেগে থাকতে হবে। একদম। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে। অর্থাৎ সন্তানকে তার প্রয়োজন অনুযায়ী সঠিক উপাদান দিতে হবে, নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে এবং ভালোবাসার সাথে একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে। ঠিক তাই। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। লেখক বারবার বলেছেন প্রতিটি সন্তানের প্রয়োজন আলাদা। এই কথাটা মাথায় রেখে প্রশ্নটি হল, একজন বাবা বা মা হিসেবে প্রচলিত ধারণা, সামাজিক চাপের বাইরে দিয়ে আমরা কিভাবে জেনুইনলি শুধু আমাদের নিজেদের সন্তানের দিকে তাকাতে পারি? কিভাবে তার আত্মা, মন এবং দেহের অনন্য প্রয়োজনগুলোকে সঠিকভাবে বুঝতে পারব এবং সেই বোঝার ওপর ভিত্তি করে কিভাবে শুধুমাত্র তার জন্য একটি ব্যক্তিগত এবং ভালোবাসাপূর্ণ সংবিধান তৈরি করতে পারি, যা তাকে বিকশিত হতে সাহায্য করবে, দমিয়ে রাখবে না। এই ভাবনাটি রইল।